প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের নবদান বইয়ের দ্বিতীয় ক্লাস করব। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবদান বই লেকচার 2 এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। দেখো, বোর্ডে তোমাদের জন্য একটি প্রশ্ন রেডি করা আছে। সেই প্রশ্নটি 2018 সালের আবুল এন্ড সন্স লেনদেনের নিম্নরূপ: নগদ তহবিল, ব্যাংক জমা উদ্ধৃত আছে, ভ্যাট সহ নগদে ক্রয় আছে, রাব্বির নিকট থেকে 5120 টাকা চেক পাওয়া গেল, রিমির নিকট 5200 টাকার একটি প্রশ্ন দেওয়া আছে। কেমন? আচ্ছা, এখন আমাদেরকে কি কি বের করতে হবে? দেখো, আমাদেরকে প্রথমেই বের করতে হবে 5 তারিখে নিট ক্রয়ের পরিমাণ। তারপর খতে বের করতে হবে জাবেদা 5, 13, 24, 29 তারিখে। আর গ হলো 3 ঘর নগদান বই। এখন দেখো, তোমরা প্রথমেই কি বের করতে হবে? 5 তারিখে নিট ক্রয়ের পরিমাণ। এখন 5 তারিখে আমাদেরকে কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখব। একটু খেয়াল করো, 5 তারিখে আমাদের প্রশ্ন দেওয়া আছে ভ্যাট সহ নগদে ক্রয় 690 টাকা। ভ্যাট সহ নগদে ক্রয় 690 টাকা। এখানে দেখো, এই ক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তার মানে হলো এখানে যে 690 টাকা দেওয়া আছে, এই 690 এর মধ্যে ক্রয় আছে প্লাস সেটার সাথে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। এখন যখন কোনো প্রশ্নের মধ্যে ক্রয় এবং ভ্যাট দুইটা অন্তর্ভুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা নিট ক্রয় বের করার জন্য টোটাল ক্রয়ের থেকে ভ্যাটটা বাদ দিলেই নিট ক্রয়টা পাবো। দেখো, সেটা এখানে বের করা আছে। প্রথমেই কটা নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। তাহলে ভ্যাট সহ ক্রয় হলো 690 টাকা। এই যে দেখো, এখানে দেওয়া আছে ভ্যাট সহ নগদে ক্রয় 690। ভ্যাট সহ ক্রয় 690। যখন কোনো প্রশ্নের মধ্যে কোনো ক্রয়ের মধ্যে যখন ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, সেই ক্ষেত্রে ভ্যাট বের করার নিয়ম হলো 15 ভাগের 115। 15 ভাগে 115, এভাবে আমরা ভ্যাট বের করতে পারবো। এখন দেখো, যেহেতু আমরা নিট ক্রয় বের করব, তাহলে ভ্যাট সহ ক্রয় থেকে আমাদেরকে ভ্যাটটা মাইনাস করতে হবে। তাহলে ভ্যাট 15 ভাগের 115। তাহলে তোমরা ক্যালকুলেটর নিয়ে একটু ক্যালকুলেশন করো। 690 গুণ 15 ভাগ 115। কিভাবে? আমি আবার বলছি, 690 গুণ 15 ভাগ 115। দেখো 90 আসবে। তাহলে 690 থেকে 90 মাইনাস করলে হবে 600। এটি হচ্ছে আমাদের নিট ক্রয়ের পরিমাণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো নিট ক্রয়ের পরিমাণটা কিভাবে বের করতে হয়। আমি আবার বলছি, যদি ক্রয়ের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, সেই ক্ষেত্রে ভ্যাট বের করার নিয়ম হলো 15 ভাগের 115। আর যদি ক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত না থাকে, সেই ক্ষেত্রে সরাসরি 15% ধরতে হবে। আর ভ্যাটের কোনো পার্সেন্ট দেওয়া না থাকলেও এটা আমরা 15% ধরবো। আচ্ছা, এরপর আসো খতে আমাদের কি করতে হবে? খতে আমাদের করতে হবে জাবেদা 5, 13, 24, 29 তারিখের জাবেদা। তাহলে দেখো, 5 তারিখে আমরা এখনই করলাম যে ভ্যাট সহ নগদে ক্রয় 690 টাকা। তোমরা জাবেদার জন্য আগে একটা ঘর করবে, এভাবে করবে না, জাবেদার মতো একটা ঘর করবে। তারিখ, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এভাবে জাবেদার একটা ঘর করবে। ঘর করে তারপর এভাবে জাবেদাগুলো করবে। দেখো, এখন ভ্যাট সহ নগদে ক্রয় 690। এই ক্ষেত্রে তোমাদেরকে যে কাজটা করতে হবে, জাবেদা করতে হবে। এখন দেখো, এই যে 690 টাকা, এটা ভ্যাট সহ ক্রয় করেছে, করে নগদ টাকা পরিশোধ করেছে 690 টাকা। সেই ক্ষেত্রে নগদ টাকা চলে গেছে 690 টাকা। নগদ টাকা যদি চলে যায় সেটা হবে ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব টোটাল নগদান হিসাব 690, তার মধ্যে ক্রয় হিসাব 600, ভ্যাট চলতি হিসাব 90, সব মিলে হলো 690। আশা করছি বুঝতে পেরেছো। এরপর আসলে আমাদের দ্বিতীয় জাবেদা, এটা হলো 13 তারিখের জাবেদা। দেখো, এখানে 13 তারিখে কি দেওয়া আছে? রাব্বির নিকট থেকে 5120 টাকার চেক পাওয়া গেল। রাব্বির নিকট থেকে চেক পাওয়া গেছে। এখন সাধারণত আমরা জানি যে চেক পেলে সেটাকে কি করতে হয়? ব্যাংক হিসাব লিখতে হয়। যেহেতু চেক পাওয়া গেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, যার থেকে পাওয়া গেছে সেই হিসাবটা ক্রেডিট। তার মানে হলো ব্যাংক হিসাব ডেবিট পাওয়া গেছে কার থেকে? রাব্বির থেকে। রাব্বি হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, রাব্বি হিসাব ক্রেডিট। কত টাকা পাওয়া গেছে? 5120 টাকা। 5120 টাকা। তোমরা খেয়াল রাখবে, যদি কোনো লেনদেনের মধ্যে চেক পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা
ব্যাংককে লিখতে হবে, ডেবিট করতে হবে। চেক পরিশোধ করলে চেকে পরিশোধ করলে ব্যাংক ক্রেডিট, আর চেক পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট। আচ্ছা, এরপর আসো তোমাদের 24 তারিখে কি দেওয়া আছে, 5 গেল, 13 গেল, এবার হলো 24 তারিখ। কেমন? 24 তারিখে দেওয়া আছে প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ 3500 টাকা। প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ 3500 টাকা। তোমাদেরকে এখনই বলেছিলাম যদি চেকে পরিশোধ করে সেক্ষেত্রে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হয়। চেক পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট, চেকে পরিশোধ করলে ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু এখানে প্রদেয় বিলের অর্থ পরিশোধ করা হয়েছে তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট আর প্রদেয় বিল হিসাব হবে ডেবিট। তাহলে যাবে কি হবে, প্রদেয় বিল হিসাব ডেবিট 3500 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 3500 টাকা। এরপর আসো 29 তারিখের যে জাবেদাটা আছে সেটা 29 তারিখে দেওয়া আছে রাব্বির চেকটি প্রত্যাখ্যান হলো। রাব্বির চেকটি প্রত্যাখ্যান হয়। সাধারণত চেক প্রত্যাখ্যান হয় যখন চেকটা আগে চেক পাওয়া যায় তারপরেই সেটা প্রত্যাখ্যান হয়। চেক না পেলে তো প্রত্যাখ্যান হবে না, ঠিক না? এখন প্রত্যাখ্যান হলে ব্যাংক কমে যায়, প্রত্যাখ্যান হলে ব্যাংকের টাকা কমে যায়। তার মানে হলো চেক পাওয়া গেলে ব্যাংক ডেবিট আর প্রত্যাখ্যান হলে ব্যাংক ক্রেডিট। তাহলে ব্যাংক ক্রেডিট, আর যেহেতু চেকটা রাব্বির ছিল, রাব্বির চেকটি প্রত্যাখ্যান হয়েছে, তাহলে রাব্বি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন দেখো এখানে কোনো টাকা নেই, রাব্বির চেকটি প্রত্যাখ্যান হলো, এখানে কোনো টাকার কথা বলা নেই। তাহলে আমাদেরকে এটার সাথে রিলেটেড, এই রাব্বির সাথে রিলেটেড যেটা আছে সেটা আমাদেরকে খোঁজ করতে হবে। দেখো এখানে রাব্বি আছে, তাহলে রাব্বির নিকট থেকে 5120 টাকা পাওয়া গেছিল, সেই টাকাটাই প্রত্যাখ্যান হয়েছে। তাহলে রাব্বি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 5120। তাহলে সব মিলে আমরা এখন যে দুইটা জিনিস আলোচনা করলাম, নিট ক্রয়ের পরিমাণ আর হলো জাবেদা, এই দুইটা আইটেমের মধ্যে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তার মধ্যে আমি আবার আলোচনা করছি, নিট ক্রয়টা বের করবা কিভাবে, ক্রয়ের থেকে ভ্যাটটা মাইনাস করবা। ভ্যাটের কোনো পার্সেন্ট এখানে দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট ধরতে হবে, 15% ধরে অঙ্ক করতে হবে, ঠিক আছে? তাহলে ভ্যাট সহ ক্রয় 690 মাইনাস ভ্যাট 15% ধরে, যেহেতু এটা অন্তর্ভুক্ত আছে 15 ভাগের 115, অন্তর্ভুক্ত থাকলে নিচে 115 হবে। কেমন? তাহলে এইভাবে আমরা ভ্যাট সহ ক্রয় থেকে ভ্যাট মাইনাস করলাম, নিট ক্রয়ের পরিমাণটা পেয়ে গেলাম। এরপর জাবেদাগুলা, এই ভ্যাট সহ ক্রয়ের জাবেদা ক্রয় ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ এটা ক্রয় করেছে, ক্রয় করার কারণে নগদ টাকা চলে গেছে, সেই জন্য নগদান হিসাবটা ক্রেডিট। আচ্ছা, এরপর দেখো রাব্বির নিকট থেকে একটা চেক পাওয়া গেছে, চেক পাওয়ার কারণে কি হয়েছে, ব্যাংক হিসাব ডেবিট হয়েছে আর রাব্বির হিসাব ক্রেডিট হয়েছে। কেমন? এরপর দেখো প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ করেছে, সেজন্য প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর রাব্বির চেকটি প্রত্যাখ্যান হয়েছে, রাব্বি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের যেহেতু ক অর্থ কমপ্লিট হয়ে গেছে, এই পর্যায়ে আমি তোমাদের সাথে 3 ঘর নকদান বই আলোচনা করব। আশা করছি তোমরা এই পর্যন্ত নকদান বইটাও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। দেখো এবার আমাদেরকে বলা আছে 3 ঘর নকদান বই, কিন্তু এখানে কোনো তারিখ দেওয়া নেই, এখানে কোনো তারিখ দেওয়া নেই। তার মানে হচ্ছে প্রশ্নে যা যা আছে সবগুলো আইটেম আমাদের নকদান বই পোস্টিং দিতে হবে। এখন সেই ক্ষেত্রে দেখো আমি গত ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম যে নকদান বইয়ের দুইটা পাশ থাকে, একটা হলো ডেবিট পাশ আর একটা হলো ক্রেডিট পাশ। ডেবিট পাশে বসবে সকল ধরনের প্রাপ্তি আর ক্রেডিট পাশে বসবে সকল ধরনের প্রদান। তাহলে প্রাপ্তিগুলো ডেবিট পাশে, প্রদানগুলো ক্রেডিট পাশে। তোমরা শুরু করবা মিস্টার আবুল এন্ড কোং এর 3 ঘর নকদান বই, মিস্টার আবুল এন্ড সন্স এর মিস্টার তিন ঘর নকদান বই। এই পর্যায়ে দেখো প্রথমে দেওয়া আছে নগদ তহবিল 21000 টাকা, ব্যাংক উদ্ধৃত 17000 টাকা। গত ক্লাসে তোমাদের এই আইটেমটা নিয়ে আলোচনা হয়েছে।
নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে প্রথমেই নগদ তহবিল এবং ব্যাংক উদ্ধৃত সেটাকে আমরা ব্যালেন্স বিডি আকারে লিখবো। দেখো ব্যালেন্স বিডি 21,000 টাকা, 17,000 টাকা। এখানে তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যদি ব্যাংক উদ্ধৃত না হয়ে ব্যাংক জমাতিরিক্ত হতো তাহলে আমরা ব্যালেন্স বিডি লিখে এই ব্যাংকের টাকাটাকে এখানে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে লিখতাম। যেহেতু এখানে ব্যাংক উদ্ধৃত তাহলে নগদের ঘরে আর ব্যাংকের ঘরে আসবে। তাহলে প্রথম আইটেমটা সবার ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। এরপর দেখো ভ্যাট সহ নগদে ক্রয়, এটা আমরা একটু আগেই এটা জাবেদা করেছিলাম। এটার জন্য কি হয়েছে 690 টাকা। যখন আমরা জাবেদা করেছিলাম কি করেছি মনে আছে? ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট 690 টাকা, ঠিক আছে না? এখন সেই ক্ষেত্রে আমার ক্রয় হিসাব নগদের ঘরে, যেহেতু নগদে চলে গেছে ক্রয় বাবদ চলে গেছে 600 টাকা আর ভ্যাট বাবদ চলে গেছে 90 টাকা, তাহলে ক্রয় হিসাব 600 টাকা আর ভ্যাট হিসাব 90 টাকা। 690 টাকা, যেহেতু এটা প্রদান ঘটেছে সেজন্য এটা ক্রেডিট পাশে। প্রাপ্তি হলে ডেবিট পাশে হতো, প্রদান হলে ক্রেডিট পাশে। তাহলে এই ক্রয় করার ফলে আমার নগদ টাকা চলে গেছে সেজন্য এটা প্রদানের ঘরে এসেছে। কেমন? এরপরে আসো 13 তারিখ রাব্বির নিকট থেকে 5,120 টাকা চেক পাওয়া গেল। তাহলে চেক পাওয়া গেছে, এটার দ্বারা কি হয়েছে? প্রাপ্তি ঘটেছে। যেহেতু চেক পেয়েছে প্রথমত এটা প্রাপ্তি ঘটেছে, প্রাপ্তি ঘটার কারণে সেটা আসবে ডেবিট পাশে। যেহেতু চেকের প্রাপ্তি ঘটেছে সেই জন্য এটা ব্যাংকের ঘরে আসবে, ডেবিট পাশে ব্যাংকের ঘরে। তাহলে কি রাব্বি হিসাব 5,120 টাকা, এই যে এখানে 5,120 টাকা। কেমন? এরপর 20 তারিখে রিমির নিকট 5,200 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 5,000 টাকা চেক পেয়ে বিথির নিকট 5,150 টাকার পূর্ণ নিষ্পত্তিতে প্রদান করা হলো। এই আইটেমটা তোমাদেরকে একটু খেয়াল করতে হবে। যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেই জিনিসটা হলো কি, রিমির নিকট থেকে আবুল এন্ড সন্স পাওনা 5,200 টাকা। আবুল এন্ড সন্স পাওনা 5,200 টাকা, সেক্ষেত্রে পেয়েছে 5,000 টাকা, 200 টাকা ছাড় পেয়েছে, ভাগটা পেয়েছে। কেমন? এটা হলো যে নগদ ভাগটা। এখন নগদ ভাগটা কিন্তু নগদান বইতে আসবে। এই আইটেমটা তোমাদেরকে বলি নাই, তোমরা মনে রাখবে কারবারি ভাগটা নগদান বইতে আসবে না, নগদ ভাগটা আসবে। যেহেতু এটা পূর্ণ নিষ্পত্তিতে যে ভাগটা সেটা হলো নগদ ভাগটা। এখানে 5,200 টাকা নিষ্পত্তিতে 5,000 টাকার চেক পাওয়া গেল। আমরা কি এটা দুইটা ভাগ করব? একটা হলো চেক পাওয়া গেছে, এরপর দ্বিতীয়ত হলো ওই চেকটাকে কি করা হয়েছে পূর্ণ নিষ্পত্তিতে বিথিকে প্রদান করা হয়েছে। সেই ক্ষেত্রে যখন পাওয়া গেছে 5,000 টাকার চেক সেটা হবে ডেবিট পাশে, আর যতটুকু বাকি অংশ যতটুকু পরিশোধ করা হয়েছে সেটা যাবে ক্রেডিট পাশে। তাহলে পাওয়া গেছে কার থেকে? রিমির নিকট থেকে। কত টাকার চেক পাওয়া গেছে? 5,000 টাকা। তাহলে রিমি হিসাব 5,000 টাকা, পাওয়ার কথা 5,200, পেয়েছে 5,000, তাহলে 200 টাকা হলো ছাড় বা ভাগটা। কেমন? এরপর এই যে চেকটা, এই চেকটা কি করা হয়েছে? বিথিকে 5,100 টাকার পূর্ণ নিষ্পত্তিতে প্রদান করা হয়েছে। তাহলে বিথিকে প্রদান করেছে, বিথি পাওনা 5,150 টাকা, তাকে পরিশোধ করা হয়েছে 5,000 টাকা চেক, আর 5,000 টাকা চেক দিয়ে তাকে বলা হয়েছে পূর্ণ নিষ্পত্তিতে যে আর কোনো ধরনের দাবি করতে পারবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে দেখো বিধি হিসাব 5,000 টাকা, 120 টাকা। এখন দেখো আমি একটু আগেই বলেছিলাম তোমাদেরকে চেক পেলে সেটা আমরা ব্যাংকের ঘরে বসাবো, কিন্তু এখানে যখন আমরা রিমির নিকট থেকে চেক পেয়েছি সেটা নগদের ঘরে বসিয়েছি। এর কারণ হলো যখন আমরা একজনের নিকট থেকে চেক পেয়ে আরেকজনকে পরিশোধ করব, একজনের নিকট থেকে চেক পেয়ে আরেকজনকে পরিশোধ করব, তখন আমাদেরকে ধরে নিতে হবে যে চেকটি বাহক চেক। আর বাহক চেক হলে আমরা চেকটাকে ব্যাংকের কলামে না বসিয়ে নগদের ঘরে বসাতে হবে। এই কারণে এখানে এই 5,000 টাকাটা নগদের ঘরে, এখানেও 5,000 টাকাটা নগদের ঘরেই বসাতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো 20/24 প্রদবিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ। ব্যাংক পরিশোধ করেছে, তাহলে ব্যাংক পরিশোধ করলে কি হবে? প্রদান ঘটেছে। পরিশোধ মানে হলো যে প্রদান, তাহলে এটা ক্রেডিট পাশে হবে। ক্রেডিট পাশে যেহেতু চেকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে প্রদবিলের অর্থ পরিশোধ করেছে, তাহলে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে প্রদবিল হিসাব ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে 3,500 টাকা। এরপর দেখো 29 তারিখ রাব্বির চেকটি প্রত্যাখ্যান হলো। আমরা একটু আগে এটা জার্নাল করেছি, সেখানে দেওয়া আছে কি রাব্বি 5,120 টাকা যে চেক পেয়েছিল সেই চেকটা প্রত্যাখ্যান হয়েছে। প্রত্যাখ্যান হলে ব্যাংক কমে যায়, তাহলে ব্যাংক কমে গেলে এটা ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে হবে। কেমন? রাব্বি হিসাব লিখে 29 তারিখ রাব্বি হিসাব লিখে কোথায় হবে? ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে 5,120 টাকা। এরপর দেখো 29 এর পর হলো
2000 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা। এখন দেখো আমাদের কি কি হলো, আমরা একটু দাগ দিয়ে রাখি। এটা হয়েছে আমাদের, এটা হয়েছে, এটা হয়েছে, এখানে এটা 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 হয়েছে, প্রদবীর হয়েছে, রাব্বি হয়েছে। আর বাকি যে দাগ দাও এগুলো হয়েছে, বাকিগুলো হয়নি। সেটার জন্য এখন তোমরা আরেকটু মনোযোগ সহকারে শুনো, যে যতটুকু হাতে রাখতে বলবে ততটুকু আমরা ব্যালেন্স সিডি আকারে লিখব, আর বাকি টাকা ব্যাংকে জমা। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রথমত নগদ প্রাপ্তি যেগুলো ঘটেছে সেগুলো যোগ করব। তাহলে প্রাপ্তি 21 এর 5 26,000। 26,000 থেকে তোমরা যদি ক্যালকুলেটর নিয়ে বসো, 26,000 থেকে 690 আর 5,000 মাইনাস করব। ঠিক আছে, 26,000 থেকে 690 5,000 টাকা মাইনাস করলে হয় 20,310 টাকা। এখন 20,310 এর মধ্যে হাতে রাখতে বলছে 2,000 টাকা, আর বাকি থাকে কত, 18,310 টাকা। এটা হলো অবশিষ্ট টাকা বা বাকি টাকা। এই বাকি টাকা কি করতে বলছে, ব্যাংকে জমা দিতে বলছে। তাহলে এই টাকা যদি আমি ব্যাংকে জমা দিই, ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। তাহলে ব্যাংকের টাকা বৃদ্ধি পেলে ক্রেডিট ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে নগদ হিসাব। তাহলে এটা কন্ট্রা হয়ে গেল। কন্ট্রা হয়ে গেল কিভাবে, এখানে ক্রেডিট পাশে নগদের ঘরে আর ডেবিট পাশে ব্যাংকের ঘরে। যখন এক পাশ নগদ আর এক পাশ ব্যাংক হয় সেক্ষেত্রে সেটা কন্ট্রা হয়ে যায়। কেমন? এখন দেখো এখানে 18,310 এটা কিভাবে আসছে, এই টাকাটা এখানে আসছে 18,310, এটা ব্যাংকে জমা দেওয়ার কারণে এই টাকাটা এখানে আসছে। আর এই 2,000 টাকা আসছে কিভাবে, যতটুকু টাকা হাতে রাখতে বলবে সেই টাকাটা আমরা ব্যালেন্স সিডি আকারে লিখব। হাতে রাখতে বলছে 2,000 টাকা, এই 2,000 টাকা আমরা ব্যালেন্স সিডি আকারে লিখলাম। এখন দেখো তাহলে আমাদের এই ব্যাংক 18,310 এই টাকাটা ব্যাংকে জমা দেওয়া হলো। যেটা ব্যাংকের ঘরে সেটা লিখবো নগদান হিসাব কন্ট্রা, আর যেটা নগদের ঘরে সেটা লিখবো ব্যাংক হিসাব কন্ট্রা। এবার দেখো আমাদের নগদের কাজ শেষ, এবার ব্যাংকের কাজে আসি। কেমন? ব্যাংকের কাজে 17 আর 5 22, 22 আর 18 কত, 40,430। 40,430 থেকে 3,500 আর 5,200 দুটো মাইনাস করব। মাইনাস করলে থাকে 31,810। তাহলে এটাই হলো ব্যালেন্স সিডির ঘরে বসবে। উদ্ধৃত, ব্যাংক উদ্ধৃত 31,810। এখন যদি বলা হয় যে নগদান বইয়ের উদ্ধৃত কত, মাস শেষে নগদ উদ্ধৃত 2,000 টাকা এবং ব্যাংকের উদ্ধৃত আছে 31,810 টাকা। আর এখানে ভাগটার এখানে কোনো ব্যালেন্সিং করতে হয় না, যা হয় সরাসরি বসে যাবে। 200 টাকা এখানে দুইটা ঘর টান দেওয়ার দরকার নেই, একটা টান দিলেই হবে। এটাকে দুইটাই দিব। আচ্ছা, এরপর দেখো ব্যালেন্স সিডি যেগুলো সেগুলোকে আমরা কি করব, ব্যালেন্স বিডি আকারে পরবর্তী পাশে অপর সাইডে এখানে ক্রেডিট হলে এখানে ডেবিটে চলে আসবে। তাহলে দেখো এটা যদি জানুয়ারি মাসের 31 তারিখ, তাহলে ব্যালেন্স বিডিটা হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। তাহলে ব্যালেন্স বিডি এই 2,000 টাকা এখানে চলে এসেছে, আর এই ব্যাংকের 31,810 এখানে চলে এসেছে। তাহলে এইভাবেই আমরা আমাদের অঙ্কটি করব। আশা করছি তোমরা অঙ্কটি বাসায় প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিস করলে অবশ্যই অঙ্কটি পারবে। এই অঙ্কটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আশা করছি তোমরা পুরো অঙ্কটি বুঝতে পেরেছো। তো বাসায় মনোযোগ সহকারে শুনবে, অঙ্কটা করবে। বাসায় মনোযোগ সহকারে অঙ্কটি করবে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।